আমরা আমাদের ক্লাসে সে আগের মতোই ইন্সপেক্টরশিপ যে পরীক্ষা হয়েছিল এর যে বিভিন্ন সময়ে যে পরীক্ষাটা হয়েছিল তার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করবো। আসলে প্রশ্নদের সব প্রশ্নই আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে আমরা ভালো রেজাল্ট করতে পারি। যাই হোক, আমরা যেগুলো নিয়ে আলোচনা করতেছি আমরা ধরে নিচ্ছি এই প্রশ্নগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসলে এই প্রশ্নগুলো আমাদের আসে এএসআই থেকে সাব ইন্সপেক্টর বা কনস্টেবল, নায়ক থেকে এএসআই, এদের এই বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে। যদি কখনো প্রশ্ন আসে যে অভ্যাসগত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিয়মাবলী আলোচনা করো। অভ্যাসগত যারা অপরাধী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিয়মাবলী আলোচনা করুন, এটা কত ধরনের প্রশ্ন নাজবুল? 110 স্যার। সিআরপিসি। আচ্ছা, অভ্যাসগত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিয়মাবলী আলোচনা করুন। যারা অভ্যাসগত অপরাধী এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিয়মাবলী আলোচনা করুন। 110 অভ্যাসগত অপরাধী, কিন্তু তার আগে কি অন্য কোনো ধারা আসার সম্ভাবনা আছে আইনুল? সিআরপিসি 55 আছে স্যার। হ্যাঁ, এটা হলো সঠিক উত্তর, অর্থাৎ সিআরপিসির 55 ধারা দিয়ে আমাকে শুরু করতে হবে। 110 55-তে কে ব্যবস্থা গ্রহণ করতে পারেন? থানার স্যার অফিসার সিআরপিসি ইনচার্জ, অফিসার স্যার। অফিসার ইনচার্জের নির্দেশে অন্য কোনো পুলিশ অফিসার, এই তো নাকি? জি স্যার, সঠিক স্যার। তাহলে 55 কততে বলা আছে এটা? 55 বলা আছে স্যার। আচ্ছা, কি বলা আছে সেখানে? স্যার ওখানে বলা আছে যে অভ্যাসগত অপরাধী যারা চোরা কারবারি, চোরাই মাল গ্রহণকারী হ্যাঁ, তাদেরকে থানার অফিসার ইনচার্জ বিনা এরকম পরোয়ানা ব্যক্তির সংবাদ যদি কোনো পুলিশ অফিসার, থানার অফিসার ইনচার্জ জানতে পারে, তাদেরকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। এই যে বিনা পরোয়ানায় তাকে যে গ্রেপ্তার করলেন থানার অফিসার ইনচার্জ, এই ব্যক্তির বিরুদ্ধে তো পুলিশ ব্যবস্থা নেন, আদালত কি ব্যবস্থা নিতে পারবে? আদালতের কার্যক্রম সম্পর্কে বলা হয়েছে কত সিআরপিসির 110 ধারায়। 110-এ কি বলা আছে আবু সালে? কথার উত্তর সাথে সাথে দিবা। রংপুর সাইফুল, কি বলা আছে এখানে? স্যার সিআরপিসি 110-এ বলা আছে, যদি কোনো জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট খবর পান যে মানে কোনো খবর পান যে অভ্যাসগত। না, মানে আমি বলি, শোনো শোনো, খবর পান যে না, এর আসলে সাধারণত খবর উনি কিভাবে পাবেন? উনি কি মুখের কথায় ব্যবস্থা নেবেন না? অর্থাৎ এই ভাষাটাই হলো এরকম, তাকে যদি কোনোভাবে অবহিত করা হয়, অর্থাৎ তিনি যদি কোনোভাবে খবর পান, সেটা লিখিত আকারে হোক আর সরাসরি কেউ আদালতে এসে, বুঝতে পারছো? খবর পান যে, তারপর স্যার কোনো ব্যক্তি অভ্যাসগতভাবে চোর, ডাকাত, গৃহভঙ্গকারী এরকম ব্যক্তি এবং জনসাধারণের জন্য বিরক্তিকর বা জনশৃঙ্খলা বিঘ্ন ঘটাতে পারে এরকম লোকদের বিরুদ্ধে 3 বছরের জন্য তাদের মুচলেকা আদালত নিতে যদি পারে। জানতে পারেন যে এরকম একজন ব্যক্তিকে মুচলেকা ব্যতীত বাইরে রাখা সমীচীন হইবে না, এরকম নাকি? হুম। জি স্যার। জি স্যার। আমাদের প্রশ্ন আসছিল অভ্যাসগত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিয়মাবলী আলোচনা করুন। তাহলে আইনগত ব্যবস্থা, যারা অভ্যাসগত অপরাধী এইরকম ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণের এখানে দুটো বিষয় আমরা ব্যবহার করব। একটা হলো যে একজন অফিসার ইনচার্জ এই অভ্যাসগত অপরাধীদের ব্যক্তিদেরকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। আর আদালত এই ধরনের ব্যক্তির বিরুদ্ধে সিআরপিসির 110 ধারা অনুযায়ী কি করতে পারবেন? তাদের কাছ থেকে, কেন তারা এইগুলো কাজ থেকে বিরত থাকবে না এই মর্মে তাদের কাছ থেকে 3 বছরের জন্য মুচলেকা সম্পাদনের নির্দেশ প্রদান করবেন, এই তো নাকি? জি স্যার। এখানে কি কোনো আর কোনো কিছু আছে আইনুল? না স্যার, আর কিছু নেই স্যার। শুনো, প্রশ্ন আসছে সরকার কর্তৃক মামলা প্রত্যাহারের পদ্ধতি আলোচনা করুন। সরকার কর্তৃক মামলা প্রত্যাহারের পদ্ধতি আলোচনা করুন, এটা কোন ধারা হবে? এটা 394 সিআরপিসি সিআরপিসি স্যার। 494। দেখো, 494। মামলা প্রত্যাহারের পদ্ধতি এখানে যাই কিছু লেখা থাক, রাষ্ট্রপক্ষে মামলা প্রত্যাহারের ক্ষমতা দেওয়া হয়েছে সিআরপিসি 494 ধারায়। 94। সেখানে কি বলা আছে যে পাবলিক প্রসিকিউটর ফৌজদারি অপরাধের রচিত মামলার কি করতে পারেন?
বিচার চলাকালীন সময়ে আদালতের অনুমতি। জি আদালতের অনুমতি নিয়ে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে রচিত ফৌজদারি মামলা প্রত্যাহারের আবেদন করতে পারেন, এই তো নাকি? মানে প্রত্যাহার করতে পারেন, এই তো নাকি? জি স্যার। তো পুলিশ কি মামলা প্রত্যাহার করতে পারেন? সুযোগ নেই স্যার। পিআরবিতে আছে একটা কি বলা আছে পিআরবিতে? কি বলা আছে? একটা বিষয় বলা আছে যে যে মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে বা মামলাগুলো এগুলো আহ তো এখানে যে কথাটি বলা আছে যে কোনো মামলা প্রত্যাহার করা হলে একটা জিআরও তিনি কিন্তু পুলিশ সুপারকে বিষয়টা অবহিত করবেন, এটাই তো নাকি? জি স্যার 66 বিধি। সিআরপিসি তো এই কথাটি বলা আছে, পিআরবি কথাতে বলা আছে? 66 বিধি স্যার। সেটা মামলা প্রত্যাহারের ফল, তাই না? নাকি? জি স্যার। আচ্ছা, যদি কখনো আসে যে আহ ফৌজদারি অপরাধে রচিত মামলা কি প্রত্যাহার করা যায়, যদি যায় তাহলে কখন? তাহলে আমরা কোন ধারা দেবো সিআরপিসির? 494। হ্যাঁ, 494-তে বলা আছে মামলা কে করতে পারে? পাবলিক প্রসিকিউটর, কার অনুমতি নিয়ে? আদালতের অনুমতি নিয়ে, এই তো নাকি আইনুল? জি স্যার। স্যার আচ্ছা, পুলিশ কোন কোন ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহারের ক্ষমতাবান? এরকম প্রশ্ন আসলে আমরা কিভাবে লেখা শুরু করবো আওলাদ হোসেন? কিভাবে লেখা গ্রেপ্তারের শুরু ক্ষেত্রে। করব? কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আমরা কিভাবে লেখা যদি কোনো শুরু করব? ব্যক্তিকে হ্যাঁ, যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে দেওয়া এ হয়, বাবা থাকো, সে যদি তুমি মৃত্যুদণ্ড তুমি পড়ছো তো ভোকাস, তুমি এতদিন যেগুলো পড়ছো অন্যজনের কাছ থেকে এগুলো ভোকাস পড়ছো, বুঝতে পারছো? এই ভোকাস পড়া দিয়ে পাস করা যায় না। আইনুল, পুলিশ কোন কোন ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহারের ক্ষমতাবান? স্যার পিআরবি 153 বিধি মোতাবেক পুলিশ যে সকল ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে সেগুলো নিম্নে আলোচনা করা হলো। এক নম্বরে স্যার ব্যবহার না, আত্মরক্ষার কথাটা ক্ষেত্রে। হবে যে পুলিশ যে সকল ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহারের ক্ষমতাবান তা নিম্নে আলোচনা করো। এক নম্বরে স্যার আত্মরক্ষার ক্ষেত্রে, দুই নম্বর হ্যাঁ, বেআইনি সমাবেশ, না, তিন লিখতে হবে যে নম্বরে আসামি পেনাল গ্রেপ্তারের কোডের ক্ষেত্রে। 96 থেকে 106 ধারা অনুযায়ী দেহ এবং সম্পত্তি রক্ষার ক্ষেত্রে, সিআরপিসির 127 এবং 128 ধারা অনুযায়ী বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে, সিআরপিসি 46-এর 3 ধারা অনুযায়ী আসামির সাজাপ্রাপ্ত আসামির পলায়ন রোধ করবে। এই তিনটা ক্ষেত্রে একজন পুলিশ অফিসার আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে। এখন এই যে প্রশ্নটা পুলিশ কোন কোন ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন, এখানে দেখা যায় আমাদের মাঝে অনেকগুলো একটু ঝামেলায় দেখা যায়, অনেক কিছু দেখা যায় না জেনে শুনে কিরকম লেখে। আহ এমন কোনো আক্রমণ বা আঘাত সেটা তো লিখলোই, তারপরে গুরুতর আঘাতের সম্ভাবনা, ধর্ষণের অভিপ্রায় আক্রমণ না বলতে যেটা হয় এখানে, এটা কি আসার সুযোগ আছে? এই আগ্নেয়াস্ত্র পুলিশ কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারে? দেহ রক্ষার ক্ষেত্রে এমন কোনো আক্রমণ বা আঘাত যার ফলে মৃত্যু অনিবার্য বা গুরুতর আঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এ ব্যতীত ধর্ষণের অভিপ্রায় আক্রমণ বা অস্বাভাবিক কামনা চরিতার্থ করিবার উদ্দেশ্যে আক্রমণ বা মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণ, এইগুলো কি আসবে? না স্যার, না আসবে না স্যার স্যার। এইভাবে। না স্যার, আসবে না স্যার। তো অনেকের গাইডে কিন্তু এই ডিটেলস এগুলো লেখা আছে, জানো তো? জি স্যার, এটা আসবে না স্যার। এটা স্যার শুধু দেহ রক্ষার, শোনো, এই আত্মরক্ষার প্রশ্নের ক্ষেত্রে। ক্ষেত্রে শোনো, এই প্রশ্নের ক্ষেত্রে স্পষ্ট লিখতে হবে যে সিআরপিসি 96 থেকে শুরু করে 103 ধারা পর্যন্ত দেহ রক্ষা এবং সম্পত্তি রক্ষার প্রয়োজনে একজন পুলিশ অফিসার আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে। অর্থাৎ কোন পুলিশ অফিসার যদি দেখেন যে
আত্মরক্ষার অধিকার প্রয়োগ না করিলে মৃত্যু বা গুরুতর আঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে একজন পুলিশ অফিসার আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন। সম্পত্তি রক্ষার ক্ষেত্রে যদি কোনো পুলিশ অফিসার দেখেন যে সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগ না করলে সম্পত্তিটি ধ্বংস করে ফেলতে পারে, অগ্নিসংযোগ করে ফেলতে পারে, ক্ষয়ক্ষতি করতে পারে, সেক্ষেত্রে তুমি কি লেখবা দস্যুতা সংগঠন কালে, শীত কেটে ঘরে প্রবেশ কালে? এটা কি পুলিশে এটাকে বানাবে, না এটা ঘটনা মানে উত্তরটা সঠিক হচ্ছে? কিন্তু ক্ষয়ক্ষতি রোধ করতে পারবেন, সম্পত্তি অগ্নিসংযোগের হাত থেকে, ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য পারবেন। এরপরে কখন পারেন? সিআরপিসি 127 এবং 128 ধারা অনুযায়ী বেআইনি জনতার ছত্রভঙ্গ করিবার ক্ষেত্রে, যদি বেআইনি জনতার স্যার, ছত্র ভঙ্গ করিবার আদেশ দেওয়া সত্ত্বেও যদি বেআইনি জনতার লোকজন সেখানে অবস্থান করেন, সেক্ষেত্রে পুলিশ অফিসার সিআরপিসির 128 ধারা অনুযায়ী বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন, শক্তি প্রয়োগ করতে পারবেন এবং বেসামরিক পুরুষ ব্যক্তির সাহায্য নিতে পারবেন। এই বিনা পরোয়ানায় গ্রেপ্তার, বেসামরিক পুরুষ ব্যক্তির সাহায্য, শক্তি প্রয়োগের পরেও যদি বেআইনি জনতা ছত্রভঙ্গ করতে না পারেন, সেক্ষেত্রে ওই বেআইনি জনতাকে ছত্রভঙ্গ করিবার নিমিত্তে একজন পুলিশ অফিসার বিআরপির 153 বিধি অনুসরণ করে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে। কে নাজবুল কি বলতে চাচ্ছিলা? স্যার আমি কিছু বলতে চাচ্ছি। এরপরে একজন পুলিশ অফিসার আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন কখন? যে আসামিটাকে তিনি গ্রেপ্তার করতেছেন, সেই আসামিটা যদি সাজা পরোয়ানার আসামি হয়ে থাকে, এই আসামিটা তার গ্রেপ্তার এড়ানোর জন্য যদি পলানোর চেষ্টা করেন, সেক্ষেত্রে আসামির গ্রেপ্তারি আসামির প্রতি গ্রেপ্তার কার্যকরী করিবার লক্ষ্যে একজন পুলিশ অফিসার আগ্নেয়াস্ত্র ব্যবহার। 46-3 কয়জনে বোঝে? 46-3 বলা আছে যে হে পুলিশ, তুমি যে ব্যক্তিকে খুন করে ফেলেছো আসামি, এই আসামিটা যদি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত হয়ে থাকে, মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত হয়ে থাকে, তাহলে তোমার কোনো অপরাধ হবে না। কিন্তু এই 2 বছরের সাজা, 1 দিনের সাজা, 5 বছরের সাজা, এই আসামির পলায়ন রোধকল্পে আমি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে তাকে যদি গ্রেপ্তার করি, আমার কোনো অপরাধ হবে না। এটা কি কেউ জানে? অনেকেই বোঝে না। সবাই বোঝে ওই 46-3 মানেই মারা, আর কিছু আছে? আইনুল, না স্যার, আর কিছু নেই স্যার, এই তিনটাই। 46-3 স্পষ্ট করে বলে দিয়েছে যে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত নহে, মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত নহে, এই ধরনের ব্যক্তির পলায়ন রোধ কল্পে মৃত্যু ঘটানো যাইবে না। তার মানে কি, যদি এই ধরনের ব্যক্তি হয় তাহলে তার পলায়ন রোধ করলে মৃত্যু ঘটানো যাবে। তাহলে আমি মৃত্যু ঘটাচ্ছি না, আমার এই ধরনের আসামি নয়, সেটি অন্য কোনো সাজা পরোয়ানার আসামি, তার পলায়ন রোধ কল্পে আমি যদি মৃত্যু না ঘটিয়ে আগ্নেয়াস্ত্র ব্যবহার করি, সেটা কি আমার অপরাধ হবে? কি নাজবুল? স্যার এগুলো আগে বুঝতে হবে। শোনো, ওই সব জায়গায় মুখস্থ বিদ্যা দিয়ে চলবে না, আগে বইয়ের ভিতরে ঢুকতে হবে কি বলা আছে। আমি যে বেশি জানি তাও না, আমি চেষ্টা করি বইটাকে ভালোভাবে পড়ে বুঝার। কি সাইফুল, রংপুর কোনো বক্তব্য আছে? না আচ্ছা, আগ্নেয়াস্ত্র ব্যবহারের পূর্বে ও পরে করণীয় আলোচনা করে দাও। কি বলছে? আগ্নেয়াস্ত্র ব্যবহারের পূর্বে ও পরে, তার মানে আগ্নেয়াস্ত্র ব্যবহারকালীন সময় কি করতে হবে সেটা কিন্তু বলে নেই। তাহলে যারা প্রশ্ন মুখস্থ করে গেছে আগ্নেয়াস্ত্র ব্যবহারের পূর্বে এবং পরে করণীয় কি, কিন্তু আগ্নেয়াস্ত্র ব্যবহারকালীন সময় কি করতে হবে সেটা কিন্তু এখানে বলে নেই। বলছে আইনুল? না স্যার, বলেনি স্যার। তাহলে যারা মুখস্থ করে গেছে তারা কিন্তু সব ঢটঢট করে দিয়ে দিব না? ওরা তো তিনটা দাঁড়াই দিবে স্যার, আমরা দিব দুটো। হ্যাঁ। তাহলে এই যে এই প্রশ্নটা এবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পুলিশের জেনে রাখো। সিআরপিসি 96 থেকে শুরু করে 106 একেবারে পুলিশের জন্য যে কত গুরুত্বপূর্ণ, এবং পিআরবি 153 এটা তোমাদের সবারই জন্য আসবে, একেবারে সবারই জন্য। আগ্নেয়াস্ত্র ব্যবহারের আগে, সময়, পরে করণীয় কি, এগুলো মাছ মাছ দিয়ে শাক ঢাকার চিন্তা করলে হবে না। রংপুরে যে সাইদ, যে পুলিশের গুলিতে মারা গেছেন, এখন ভিডিও বের হয়েছে যে সে কি, তো সে যে অপরাধ করছে এটাকে গুলি করে মারার মতো অপরাধ নেই।
তার মানে কি পেনাল কোডে কি বলা আছে? আত্মরক্ষার অধিকার কখন আপনি প্রয়োগের সূচনা এবং শেষ। তো এই মানে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আগ্নেয়াস্ত্র ব্যবহারের পূর্বে। তাহলে আগ্নেয়াস্ত্র ব্যবহারের পূর্বে পিআরবি কত? 154 স্যার। 154। আর আগ্নেয়াস্ত্র ব্যবহারের পরে 156। 156। 156 স্যার। এই যে কথাটা বললাম যে পুলিশ মনে করো আগ্নেয়াস্ত্র ব্যবহারের পূর্বে পরিস্থিতি এমন হয়েছে যে পুলিশ দলকে সতর্ক করার কোনো সুযোগ আসে নাই, জনগণকে সতর্ক করার কোনো সুযোগ আসে নাই। আর যদি করতো তাহলে পুলিশ ক্ষতিগ্রস্ত হয়ে যেত। তো কি করলো পুলিশ? আগ্নেয়াস্ত্র ব্যবহার করলো। তা আগ্নেয়াস্ত্র ব্যবহারের পরে পুলিশের করণীয় কি? ওই মৃতদেহটাকে হাসপাতালে নিয়ে যাওয়া, আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া, এটাই তো নাকি? কার্তুজ গুলো সংরক্ষণ করা। তো পুলিশ কার্তুজ থেকে সংরক্ষণ করেছে, আহত ব্যক্তিটাকে হাসপাতালে নিয়ে যায়নি, মৃত ব্যক্তিটাকে হাসপাতালে নিয়ে যায়নি। বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার। আমরা কত দিকে আমরা মানে কোন ভাবে আমার নিজেকে রক্ষা করছি। আমাদের পুলিশের যাত্রাবাড়ি থানাতে নৃশংস হত্যাকাণ্ড হলো। নাজিরপুর থানায়, কি ওটার নাম, নাজিরপুরে তো না, এনায়েতপুর, এনায়েতপুর থানায় একটা নৃশংস হত্যাকাণ্ড হলো। তো এই যে হলো, এখানে অনেকগুলো আমাদের পুলিশ ভাইয়েরা নিহত হয়েছেন। এই সংক্রান্তে আমরা দেখেছি যে কেউ একটা পত্রিকায় আজ পর্যন্ত প্রকাশ করেন এই ছবিগুলো। কোনো পত্রিকায় বীভৎস কোনো ছবি কিংবা এরকম কোনো কিছু লেখছে যে এখানে কি তাদের কি ঘটনা, কেউ কিন্তু কোনোদিন লেখেনি। তার মানেটা কি? যে পুলিশের পক্ষে কিন্তু কেউ নাই। কাজে কাজে পুলিশের সর্বশেষ সম্বল হলো আইন। আইনটা পুলিশকে ভালো করে দেয়। আপনি আগ্নেয়াস্ত্র ব্যবহার করলেন, কোনো সমস্যা নেই, আপনাকে আইন ক্ষমতা দিয়েছে। কিন্তু পরবর্তীতে তো আপনাকে যে কাজগুলো করা লাগবে আপনি কিভাবে প্রমাণ করবেন? একটা গুলি করেছেন, লোকটা পড়ে গেছে, জনসাধারণ আপনার দিকে অ্যাডভান্স হয়নি, আপনার দ্বিতীয় গুলি করার তো দরকার নেই। কারণ আমাদের পিআরবিতে কিন্তু স্পষ্ট বলা আছে যে যত কম সংখ্যক গুলি খরচ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়। আছে নাকি এরকম কথা? আছে স্যার, 54 আছে স্যার। যাক, তাহলে আমরা বুঝলাম বিষয়টা। ইঙ্গিতবাহী স্যার কখন আমি একটা প্রশ্ন? প্রশ্ন করতে চাই স্যার। হ্যাঁ বলো। যদি দেখা যাচ্ছে যে পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, হ্যাঁ, ওইখানে সেনাবাহিনীও আছে, সমস্ত রাষ্ট্রের সকল বাহিনী আছে, তারপরে আপনার করণীয় কি? একটা কথা আমি বলি, এই যাত্রাবাড়ি থানায় যখন অ্যাটাক হয়েছে ওই সময় যদি যাত্রাবাড়ি যারা অ্যাটাক আক্রান্ত হয়েছিল ওই যাত্রাবাড়ি থানার আশেপাশে যদি 50 জন কেন 500 জন মারতো, ওইটার অপরাধ হতো না, কারণ তারা নিজেরাই মারা গেছে, এটা প্রমাণ আছে। কিন্তু যে অন্যান্য যে সকল স্পটে পুলিশের একটা লাঠি পেটা হয়নি, তুমি আমাকে দেখাও পুলিশ মারা গেছে সবচেয়ে যাত্রাবাড়ি, দ্বিতীয় হলো তোমার এনায়েতপুর, এই তো নাকি? তৃতীয় হলো আশুলিয়ার বাইপাইল, ঢাকার। আর আছে কোথাও? আর বাকি কিন্তু ছুটাছুটি। এই যেগুলো রণাঙ্গন হয়েছে আমরা যেটা আগে দেখেছি, আগে এবারে কিন্তু কোনো বোম বোম ব্যবহার করা হয়নি, করছে? ককটেল ব্যবহার হয়েছে কি রোহুল? না স্যার। না। আমরা তো ঢাকার রণাঙ্গন দেখছি। আমরা এরশাদের আমলে আসছি ঢাকা শহরে চাকরিতে, আমরা ওই সময় তো দেখছি ককটেল এবং বোমের জ্বালায় ধোঁয়ায় ধোঁয়া হয়ে যেত, পুলিশ স্প্রিন্টার খেয়ে দৌড়াতো। এবার কোন পুলিশ কি গুলিতে মারা গেছে, কোন স্প্রিন্টারে মারা গেছে? না। সব সামনাসামনি এসে ছোড়া টোড়া দিয়ে পিটিয়ে হত্যা করেছে, জ্বালিয়ে হত্যা করেছে। তাহলে কাছাকাছি এসে তো ঘটনাটা ঘটিয়েছে নাকি? তো জি স্যার। পরিস্থিতি যদি এরকম হয়, এই জন্য বলছি কি দেখো, দেহ রক্ষার অধিকার প্রয়োগ করে কখন একজন ব্যক্তির মৃত্যু ঘটানো যায়? বলছে দেহ রক্ষার অধিকার প্রয়োগ করে তখনই একজন ব্যক্তির মৃত্যু ঘটানো যাবে যখন কিনা আপনি দেখলেন যে এই লোকটাকে যদি আমি প্রতিহত না করি বা এই সমাজকে যদি প্রতিহত না করি তাহলে আমি নিজে মারা যাবো বা আমার গুরুতর আঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে। বিষয়টা কি বুঝতে পারছো তুমি?
এখন তুমি হয়তো বলবা আইন তো মানে নাই, আইন কি কোথাও বলা আছে যে দুজন কনস্টেবল রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করতেছে, হঠাৎ করে 10, 15, 20 হাজার লোকের একটা মিছিল এসেছে, এই পুলিশের দল কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা পেট্রোল পাম্পে আগুন লাগিয়ে আশেপাশের বাড়ি ভাঙচুর করে মালামাল নিয়ে চলে গেছে? আইনে কি বলা আছে? যদি যেমন স্বামী স্ত্রীর ব্যতিক্রমের কথা বলা আছে, কিছু ব্যতিক্রম আছে, এখানে কি কোনো ব্যতিক্রমের মধ্যে বলা আছে যে যদি জনসংখ্যা বেশি হয়, পুলিশের সংখ্যা যদি কম হয়, সেক্ষেত্রে পুলিশ যদি কোনো ব্যবস্থা না নেয়, এইরকম কারণে পুলিশের ভীরতার অপরাধে বা আহ দায়িত্ব অবহেলার অপরাধে তাদেরকে অভিযুক্ত করা যাবে না, এরকম কোনো আছে? আছে নাকি? রাইট। আচ্ছা নাই। কারণ পুলিশ ছিল সশস্ত্র, তারা ছিল নিরস্ত্র, তাদের হাতে কোনো অস্ত্র ছিল না। লাঠি অস্ত্রের মধ্যে পড়ে না, রড অস্ত্রের মধ্যে পড়ে না, অর্থাৎ অস্ত্র আইনের 4 ধারা যে অস্ত্রের বিষয়টি দেওয়া আছে পড়ে না। তাহলে কি হলো? এরপরেও সে যাই হোক, আপনি একটা গুলি করলেন, গুলি করে হাসি, অট্টহাসি, বাংলার সেই নবাবেদের মানে ওই যে যুদ্ধের ক্ষেত্রের মতো অট্টহাসি, এটা তো কিছু, আপনি অবশ্যই সিম্পেথি আপনার ড্র করতে হবে, সে যতই আপনার কাছাকাছিও তো না। হ্যাঁ, কাছাকাছি আসলে আপনি ভাবছেন যে আপনাকে এই এই লোকগুলা ওই লোকগুলো অনেক ডিফারেন্স। তো এইখানে যে কথাটা বলছে যে আপনি কখন আত্মরক্ষার অধিকার প্রয়োগের জন্য প্রস্তুতি নিতে পারবেন, যে আমার জীবন যখনই হুমকির মধ্যে আসবে তখনই। কতক্ষণ বলবৎ থাকবে? হুমকি কেটে যাওয়া মাত্রই বলবৎ থাকবে। এটাই তো আইনের বিষয়, নাকি নাজমুল? জি স্যার। ওই পরিস্থিতি থাকলে আমরাও ওইরকম মার খাইতাম, এটা করতাম, কিন্তু সবাই তো মার খায় নেই। যাক, আমরা গুরুত্ব সহকারে যে প্রশ্নটা দেখব, যে পুলিশ কোন কোন ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন। ধরে নিতে হবে এটা পিআরবি 153 প্রশ্ন, পিআরবি বিধি 153 প্রশ্ন। আমরা 153 দিয়ে শুরু করবো, আমরা লিখবো পিআরবি 153 বিধি অনুযায়ী একজন পুলিশ সদস্য বা একজন পুলিশ অফিসার যে সকল ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন তাহা নিম্নরূপ। এরপরে 1, 2, 3 আমরা এভাবে লেখা শুরু করব। বুঝা গেছে আমার কথাটা? জি স্যার। কি আইনুল, বুঝা গেছে? জি স্যার। যাক, কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় আর কখন যায় না, এটা কোন ধারা রুহুল আমিন? তুমি পড়ো নাই ওগুলো, তোমার বোঝায় লাভ নাই। সাইফুল, কত ধারা? কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে, কখন যাবে না? তার সাক্ষ্য আইনের 142 ধারা স্যার। এখানে কি 143 ধারা আসবে? না স্যার। আচ্ছা, যারা এই এইরকম প্রশ্নের উত্তরে সাক্ষ্য আইনের 143 ধারা দিয়েছে তাদেরটা ভুল। ঠিক উত্তর হলো সাক্ষ্য আইনের 142 ধারা। তাহলে 142 ধারা যে বক্তব্যটা বলা আছে কখন যায়, বলছে বিচার চলাকালীন সময়ে বিরোধ পক্ষ যদি আপত্তি না করেন, সেক্ষেত্রে আদালতের অনুমতি নিয়ে একজন সাক্ষীকে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়, এই তো নাকি? জি স্যার। আর কখন যায় না? তাহলে এটাকে যদি আমরা দেখি, যে বিরোধী পক্ষ যদি আপত্তি করেন, সেক্ষেত্রে আদালতের অনুমতি ব্যতীত বিচার চলাকালীন সময়ে কোন সাক্ষীকে ইঙ্গিতবহ প্রশ্ন করা যাইবে না। বিষয়টা ক্লিয়ার? কি জসিমউদ্দিন, মালেকুল, এই তাড়াতাড়ি উত্তর দিবা তোমরা জিজ্ঞাসা করলে। জি স্যার, জি স্যার, জি স্যার। ঠিক আছে স্যার। কি তোমরা কি পড়ায় অমনোযোগী হলে দরকার নেই ক্লাস করার? কাল বাদে পরীক্ষা, রাত না পোহালে পরীক্ষা, না স্যার। রাত থাকতে হবে। অ্যালার্ট থাকতে হবে। দুদিন পরে আবার বলবা যে স্যার আর পরীক্ষা দেবো না কেন? কয় যে স্যার এত সুন্দর পরীক্ষা দিলাম, কিন্তু কি সুন্দর দিলে নিজেও জানো না। তোমাকে লিখতে হবে যে সাক্ষ্য আইনের 142 ধারায় উল্লেখ করা আছে, আদালতে বিচার চলাকালীন সময়ে
বিরত পক্ষ যদি আপত্তি না করেন, সেক্ষেত্রে আদালতের অনুমতি নিয়ে বা বিচারকের অনুমতি নিয়ে সাক্ষীকে ইঙ্গিতবহ প্রশ্ন করা যায়। তো আমরা আগেই বলছি আমি কথাটা, যে নাম্বার পাইতে গেলে নাম্বার পাওয়ার জন্য নিজেকে কিছু প্রস্তুতি নিতে হবে। আমরা এটা কখনোই ভুল করব না। আচ্ছা, ফৌজদারি মামলায়, ফৌজদারি মামলার ক্ষেত্রে কোনো পক্ষই যদি আদালতে সাক্ষ্য না দেন, সেক্ষেত্রে যদি সেক্ষেত্রে যদি আদালত রায় প্রদান করেন, এইরকম ঘটনার প্রেক্ষিতে এই বিষয়টি প্রমাণ করার দায়িত্ব কার উপরে বর্তায়? আমার কথা কি বুঝতে পারছো? কোনো মামলায় যদি কোনো পক্ষই আদালতে সাক্ষ্য না দেন, কোনো মামলায় যদি কোনো পক্ষই আদালতে সাক্ষ্য না দেন, সেক্ষেত্রে যদি সেক্ষেত্রে যদি প্রমাণের দায়িত্বর বিষয়ে কাউকে বলা হয়ে থাকে, তাহলে এই বিষয়টি প্রমাণের দায়িত্ব কার? আবু সালে, কার দায়িত্ব প্রমাণের? মামলার আবেদনকারী পক্ষের সাক্ষ্য আইনের 3 ধারা মোতাবেক যে পক্ষ মামলায় কি হয়েছে? যে পক্ষ কি হলো? বাদী পক্ষ স্যার। ঘোড়ার ডিম। স্যার এটা জসিম, সাক্ষ্য আইন 102 দ্বারা পড়তো স্যার। সাক্ষ্য আইন 102 কি বলা আছে? যে পক্ষ পরাজিত হয়েছেন সেই পক্ষের উপরে বর্তাবে নাকি? সঠিক স্যার। 103 তো নির্দিষ্ট বিষয়ে প্রমাণের দায়িত্ব নাকি আইনুল? জি স্যার, 103 নির্দিষ্ট। তাহলে কি হলো মিস্টার আবু সালে? পড়া নাই, রাত পোহালে পরীক্ষা। অর্থাৎ সাক্ষ্য আইনের 102 ধারায় বলা আছে যে যখন কোনো পক্ষই আদালতে সাক্ষ্য প্রদান করেন না, সেক্ষেত্রে যদি এই বিষয়টি কোনো ব্যক্তির উপরে প্রমাণের দায়িত্ব অর্পণ করা হয়, তাহলে যে ব্যক্তি পরাজিত হয়েছেন এই প্রমাণের দায়িত্ব তার পক্ষেই বর্তায়। কারণ সে পরাজিত হয়েছে বলে কি যে জিতে গেছে সে কখনো কি আর আপিল করে? জিতা ব্যক্তিকে আপিল করে না কোনোদিন? স্যার, তাহলে না কার উপর বর্তাবে? পরাজিত। তাহলে এই পরাজিত পক্ষটি কেন বলা আছে? তাকেই প্রমাণ করতে হবে যে বিচারটা তার উপরে সঠিক করা হয় নাই। তাকে প্রমাণ করো তুমি কাগজপত্র দিয়া। বিষয়টা বুঝতে পারছো? এই জন্য বলছে উভয় পক্ষ যদি আদালতে সাক্ষ্য প্রদান না করেন, সেক্ষেত্রে প্রমাণের দায়িত্ব কার উপরে বর্তায়? বলছে পরাজিত ব্যক্তির প্রতি বর্তায়। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। সাক্ষ্য আইন অনুসারে কোন পক্ষ কর্তৃক নিজের সাক্ষীকে প্রশ্ন করা যায়? এটা কত ধারা? 154 ধারা। 154 ধারা। আচ্ছা, এখানে আর একটা বিষয় বলা আছে যে পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে কখন সাক্ষীকে জেরা করা যায়? এটা কত ধারা? জসিমউদ্দিন? 100 হ্যাঁ, 145 স্যার। জসিমউদ্দিন কত ধারা এটা? না, এগুলা ড্যামেজ। স্যার মালেকুল কত ধারা এটা? 45 ধারা। সাক্ষ্য আইন 145 ধারা। এই প্রশ্নের উত্তরটা কিভাবে লিখতে হবে? যে পূর্ববর্তী বিবৃতি সম্পর্কে কখন একজন সাক্ষীকে আদালতে জেরা করা যায়, আমরা কিভাবে লিখবো? সাক্ষ্য আইনে 145 ধারা উল্লেখ করা আছে, পূর্ববর্তী সাক্ষ্যের সাথে পরবর্তী সাক্ষ্য গরমিল পাকে সেক্ষেত্রে সাক্ষীকে জেরা অর্থাৎ করা যাবে। সাক্ষ্য আইন 145 ধারার মধ্যে যে বক্তব্যটা বলা আছে যে একজন সাক্ষী পূর্বে যে জবানবন্দিটা দিয়েছিল, এই জবানবন্দি প্রদানের পর পরবর্তীতে সে আদালতে হাজির হয়ে যে জবানবন্দি দিয়েছে, পূর্বের জবানবন্দির সাথে পরবর্তী জবানবন্দির যদি গরমিল পরিলক্ষিত হয়, এই গরমিলের বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে সাক্ষীকে সাক্ষ্য আইনের 145 ধারা অনুযায়ী
জেরা করা যায়। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। কি কারো কোনো বক্তব্য আছে? নাজমুল, শীতল হ্যাঁ চন্দ্র? স্যার। আচ্ছা, আচ্ছা, পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত ব্যক্তির আইনগত অধিকার বর্ণনা করুন। এটা তো আমরা গতকালকেও পড়েছি। পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত ব্যক্তির আইনগত অধিকার, এটা কত? সংবিধানের সংবিধানের 33 স্যার। সংবিধানের 33 হচ্ছে। সংবিধানের 33 অনুচ্ছেদে বলা আছে 1, 2, 3 পর্যন্ত, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, ভালো কথা। গ্রেপ্তারি পরোয়ানা তামিলে ব্যর্থতার ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার করণীয় কি? এটা কত ধারার প্রশ্ন? অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানা যদি কোনো কারণে তামিল করা সম্ভব না হয়, সেক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার করণীয় কি? 323 স্যার। কি বলা আছে পিআরবি 323-এ? 323 উল্লেখ আছে যদি গ্রেপ্তার না করতে পারে স্যার। তাহলে সেক্ষেত্রে এনআইআর দাখিল মাস- করতে হবে, এই তো নাকি? জি স্যার। জি জি স্যার। স্যার। অর্থাৎ এই পরোয়ানার আসামিকে পুলিশ শত চেষ্টা করেও গ্রেপ্তার করতে পারেন নাই, এই সম্পর্কে আদালতকে লিখিত আকারে অবহিত করতে হবে, এটাই তো নাকি? জি স্যার। জি স্যার। আপনি একজন সাব ইন্সপেক্টর, গ্রেপ্তারি পরোয়ানা বলে আসামি গ্রেপ্তার করতে গিয়ে জানতে পারলেন আসামি মৃত্যুবরণ করেছে, বিদেশে অবস্থান করছে, বা বা পলাতক রয়েছে। এরকম করার ক্ষেত্রে আপনার করণীয় কি? কি করণীয় কি? স্যার পিআরবি 323 বিধি মোতাবেক 323-এর খ হবে, এখানে ক্ষয়ের কথা বলা আছে। 323-এর খ বিধি মোতাবেক গ্রেপ্তারি পরোয়ানা উল্লেখিত ব্যক্তিকে যদি পুলিশ অফিসার গ্রেপ্তার খুঁজে না না করে। পান, খুঁজে না পান, জি জি স্যার। সেক্ষেত্রে সেক্ষেত্রে খুঁজে না পাওয়ার কারণ পরোয়ানার আদালত অপর পৃষ্ঠায় লিখে অবহিত করবেন নাকি? জি স্যার। তাই বলে কি গ্রেপ্তারি পরোয়ানা ফেরত পাঠাতে পারবেন? না না স্যার, স্যার। গ্রেপ্তারি পরোয়ানা পাঠাতে পারবেন। তাহলে গ্রেপ্তারি পরোয়ানা কতদিন পর্যন্ত থানায় বলবৎ থাকে? স্যার 3 পিআরবি 323-এর একে বলছে যে গ্রেপ্তারি পরোয়ানা যতদিন পর্যন্ত না, গ্রেপ্তার তামিল এখানে না হবে। স্টপ মালিকুল, এখানে 323 শুধু দিলে হবে না, এর 75-এর 2 75 2 উল্লেখ স্যার। করতে হবে। পঁচাত্তরের দুই 75 স্যার। 2। মানে তোমাকে দুটো সম্পৃক্ত একসাথে করে বলতে হবে যে সিআরপিসির 75-এর 2 এবং পিআরবি 323-এর 1 বিধি পর্যালোচনা করে দেখা যায় যে গ্রেপ্তারি পরোয়ানা ততদিনে বলবৎ থাকবে যতদিন পর্যন্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয় নাই, বা আদালতের কোনো নির্দেশনা পাওয়া যায় নাই, ততদিন পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা থানায় বলবৎ থাকবে, এই তো নাকি? জি ঠিক স্যার। স্যার। জি স্যার। রোহন কিছু বোঝো? রোহন, স্যার বুঝতেছি স্যার, কিন্তু মনে থাকে না স্যার কোনো কিছু। এত বুড়া হয়ে গেল, এখন ইন্সপেক্টরশিপ পরীক্ষা দিতে এসে যদি মনে না থাকে? তোমাদের ওই যে আমার তো স্যার বছরে 2টা পরীক্ষা স্যার আমার। ওনারা তো বছরে একবার পরীক্ষা দিবে, আমি পরীক্ষা দিব বছরে 2বার। 2বার দিলেও আমি তোমার তো আবার। 2বার পাস করতে পারি, জানুয়ারিতে স্যার আবার পরীক্ষা হবে, জানুয়ারিতে পাস করবো। আমার না, স্যার, কিন্তু কিন্তু পড়তে হবে, তোমার তো লেখা অনেক। স্যার আমি বিভিন্ন সমস্যায় আছি স্যার। আহ, মামলা টামলা, পুলিশের সারাদিন স্যার ফেসবুক এগুলা নিয়ে পড়ে থাকি স্যার। আচ্ছা, ভালো থাকো। আচ্ছা, বুঝলাম। আর স্যার আপনার ওই যে আগের যে অডিও ভিডিও গুলা আছে স্যার, এগুলা মাঝে মাঝে একটু শুনি স্যার, আগের গুলা বর্তমান গুলা এইগুলা স্যার। ময়না তদন্ত ব্যতীত মৃতদেহ নিষ্পত্তির ক্ষেত্রে পুলিশ অফিসারের দায় দায়িত্ব বর্ণনা করুন। এটা কত ধারার প্রশ্ন আওলাদ হোসেন? ময়না তদন্ত ব্যতীত মৃতদেহ নিষ্পত্তির ক্ষেত্রে পুলিশের দায় দায়িত্ব উল্লেখ করুন।
এটা কত ধারায় আওলাদ হোসেন? আবু সালেহ, এটা কত ধারার প্রশ্ন? স্যার ফৌজদারি কার্যবিধি 174, কত কত? 174-3। আচ্ছা, আইনুল, এই বিস্তারিত কি বলতে পারবা যে ময়না তদন্ত ব্যতীত কোনো পুলিশ অফিসার লাশ হস্তান্তর করতে পারেন কিনা বা নিষ্পত্তির বিধিবিধান আলোচনা করুন। জি স্যার, সিআরপিসি 174-3 ধারা মোতাবেক কোনো পুলিশ অফিসার যখন লাশ সোশ্যাল রিপোর্ট করার পর যদি দেখেন যে গুরুত্ব অনেক বেশি, আবহাওয়ার অবস্থা খারাপ, লাশটা পরীক্ষা করাইলে অর্থহীন, লাশের শ্রোতা পোস্টমর্টম সঠিকভাবে অর্থহীন হয়ে পড়বে, তখন ওই উক্ত পুলিশ অফিসার পোস্টমর্টম ব্যতীতই লাশটি তার আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করতে পারবেন। অর্থাৎ সিআরপিসি এর 174-3 ধারায় বলা আছে যে পুলিশ অফিসার এই মৃতদেহটি শ্রোতার প্রতিবেদন প্রস্তুত করতে গেছে, তিনি যদি দেখেন যে যেখানে তিনি শ্রোতার প্রতিবেদন প্রস্তুত করতে গেছেন সেখান থেকে হাসপাতাল অর্থাৎ পোস্টমর্টম যেখানে করা হবে হাসপাতাল অনেক দূরত্ব, এবং এই মৃত ব্যক্তির মৃত্যু সম্পর্কে কারো কোনো সন্দেহ নাই, এবং মৃতদেহটি পোস্টমর্টম করলে তেমন কোনো ফল পাওয়া যাইবে না বা এটি দুর্গন্ধ ছড়িয়ে যেতে পারে, এইরকম ঘটনার ক্ষেত্রে একজন পুলিশ অফিসার পোস্টমর্টেম করা থেকে মৃতদেহ আহ অর্থাৎ পোস্টমর্টেম করা থেকে বিরত থাকতে পারেন, অর্থাৎ এই মৃতদেহটি পোস্টমর্টেম না করে তিনি বিরত থাকতে পারেন। এটাই তো নাকি? জি স্যার। কোন পুলিশ অফিসার কি কোনো মৃতদেহ কবরস্থ করার আদেশ দিতে পারেন? না স্যার। অর্থাৎ এরকম ঘটনায় আমরা কি লিখবো? সিআরপিসি এর 174-3 ধারায় একজন পুলিশ অফিসার একটা মৃতদেহ পোস্টমর্টেম করা থেকে বিরত থাকতে পারবেন, কিন্তু তিনি কবরস্থ বা দাহ করার কোনো অনুমতি দিতে পারিবেন না। এই বিষয়টা বুঝতে পারছো? জি কি স্যার। জি স্যার, কিন্তু স্যার ইউপি মামলা যেগুলো চূড়ান্ত রিপোর্ট দিচ্ছে স্যার, এ যাবত তো হ্যাঁ, যতগুলো দেখলাম স্যার সবগুলোতেই লেখা আছে হুম, সৎকারের জন্য আদেশ দেওয়া হলো। বেশি বুঝলে যেটা হয় আর কি, সৎকারের জন্য পুলিশ কি আর আদেশ দিতে পারেন? সবগুলোতেই লেখা আছে স্যার, যত এ যাবত আছে স্যার শোনো বাবা, একটা দেখলাম। কথা বলি, শোনো শোনো। থানায় তো আমিও মেলা থানায় চাকরি করছি, কোতোয়ালিতে করছি, বৃহত্তর ডেমরা থানায় করছি, সবুজবাগে করছি, সূত্রাপুরে করছি, উত্তরায় করছি, কুষ্টিয়া মিরপুরে করছি, এই যে থানাগুলো চাকরি করছি তো আমি। তো মামলা মোকদ্দমা কম তো করি নাই, কালা জাহাঙ্গীরের বিরুদ্ধেও মামলা আমি চার্জশিট দিছি উত্তরাতে। তো পিসি হান্নান, কালা জাহাঙ্গীর এগুলোর বিরুদ্ধেও তো তদন্ত করছি। ঘটনাটা হলো কি, এই কাজ জানা লোকের অভাব থানাতে। আবার থানায় যদি তুমি আইন কানুন বেশি দেখাও তখন অন্যরা বলবে পিআরবি বাজ অফিসার। বুঝতে পারছো? আমি যখন উত্তরা থানায় গেলাম, আমার একটা হত্যা মামলা তদন্তের জন্য দিল। আওয়ামী লীগের একজন ছাত্রলীগের যুব যুবলীগের সভাপতি মারা গেছিল, ঢাকা মহানগর উত্তরের যুবলীগের সভাপতি মার্ডার 2002 সনে। এই মামলার আমি দ্বিতীয় আয়ও। তো এটা অনেক কিছু করতে হয়েছে। হ্যাঁ, তো তদন্তকারী কর্মকর্তা শক্ত থাকলে অনেক হয়। শোনো, এই যে গত কালকে আজকে ডিউতে দেখলাম এসপি হিসেবে পোস্টিং হয়েছে ভদ্রলোকের। উনি হয়তো কিছুদিনের মধ্যে ডিআইজি হয়ে যাবেন, ব্যাটসম্যান যেহেতু এডিশনাল আইজি। তো উনি আমাকে ডাইরেক্ট বলে দিলেন যে জাহাঙ্গীর, এই মামলায় কিন্তু ফাইনাল রিপোর্ট দিতে হবে। আমি স্যার ফাইনাল রিপোর্ট দেবো কিভাবে? তো চার্জশিটের ঘটনা। কই না, এটা বিষয় আছে, তখন বিএনপি ক্ষমতায়। আমি বললাম যে এটা সুযোগ নেই, কারণ আপনি সার্কেল এএসপি আপনার অফিস থেকে যে সিডির ফটোকপি নেয় নাই, এটা আমি কিভাবে বুঝবো? আপনার লিখিত দেন যে না সিডি নেয় নাই। বুঝতে পারছো? মানে বিষয়গুলো হলো এরকমই তো। কাজ জানা আর লোকের সংখ্যা কম, পরে দেখা গেল যে এটার বাইরে ডিউটি মিটি দিয়ে লাভ নাই। সারাদিন তাই নরকে খাক, অনেক লোকে ঘুরে ফিরে খায়। হ্যাঁ, আমার দিল ওয়ারেন্ট রেজিস্টার, থানায় বসে বসে আমি বাইরে আমি ওয়ারেন্ট যখন থানায় চলে আসে এএসআই সাহেব নেয়ার পর এগুলো ওই যে ভাগ ভাগ করে দেয় পকেটের কিছু লোকের, সিআর ওয়ারেন্ট গুলো, বুঝছো? আর যেগুলো খুঁজে টুজে পাওয়া যায় না 5 দিন 10 দিন পরে ওগুলো আমার দিতে, তখন আমি আবার এন্ট্রি করতাম। এই হলো বিষয়। তো এটা হলো বিষয়, আইন কানুন না জানলে যেটা হয়।
বিপদের সময় একমাত্র সাথী তোমার আইন, এছাড়া আর কিছু হবে না। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। গল্প শেষ। আচ্ছা, তল্লাশি বলতে কি বোঝায় আমরা তো দেখলাম। আচ্ছা, ভবঘুরে বা পুরাতন ডাকাতকে গ্রেপ্তারের ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার করণীয় কি? ভবঘুরে বা পুরাতন ডাকাতকে গ্রেপ্তারের ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার করণীয় কি? কোন ধারা এটা? সিআরপিসি 55। কি, কোন ধারা এটা? সিআরপিসি 55। সঠিক উত্তর সিআরপিসির 55, কারণ ওখানে বলাই আছে ভারপ্রাপ্ত কর্মকর্তার করণীয় কি। তাহলে উত্তরটা কি লিখবো, যে সিআরপিসির 55 3-এ উল্লেখ করা আছে যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি জানতে পারে যে একজন ব্যক্তি ভবঘুরে এবং সন্দেহভাজন বা পুরাতন ডাকাত এই ধরনের ব্যক্তিকে একজন পুলিশ অফিসার অর্থাৎ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিআরপিসির 55 ধারা অনুযায়ী বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। এজাহারের আইনগত ভিত্তি কি? এজাহারের আইনগত ভিত্তি কি? এটা কি লিখবো আমরা, আইনুল? স্যার, হ্যাঁ, এজাহারের ভিত্তি হচ্ছে সিআরপিসি 154, পিআরবি 245 ধারা মোতাবেক এজাহার থানায় গ্রহণ করা হয়। সাক্ষ্য আইনের 35 ধারা মোতাবেক আদালতে প্রাসঙ্গিক এবং 74 ধারা মোতাবেক একটি সরকারি দলিল হিসেবে না, অবহিত। এরকম কথার কিছু নাই। এজাহারের আইনগত ভিত্তি হলো এজাহার একটি ঘটনার মূল স্তম্ভ বা হাতিয়ারও বলা যেতে পারে। অর্থাৎ 154 এবং পিআরবি 243 বিধি অনুযায়ী এটি হলো একটি স্তম্ভ বা হাতিয়ার। অর্থাৎ এজাহারের উপরেই নির্ভর করে পুলিশ মামলার তদন্তের দিকে অগ্রসর হয়। এজাহার যদি কোনোভাবেই দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে তদন্তও দুর্বল হয়। তো এই লক্ষ্যেই ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এজাহার একটি আইনগত ভিত্তি। কে এজাহার গ্রহণ করতে পারেন? কে এজাহার গ্রহণ করতে পারেন? থানার অফিসার। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। কে বললা? আরিফ? হ্যাঁ, হ্যাঁ। তো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তো পারে স্যার, থানার আহ, অফিসার ইনচার্জ। তা এ তো হলো ওই যে ফুটপাতের মতো উত্তর, ধারা নাই কিছু নাই, ঠাসকে থানার ভারপ্রাপ্ত ধারাটা আপনি দিয়ে দেন স্যার, অসুবিধা নেই। সিআরপিসি স্যার 154 ধারা, পিআরবি 243 বিধি মোতাবেক স্যার। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এছাড়া আর কেউ পারেন না? আমরা যদি বলি যে সিআরপিসির 154 এবং পিআরবি 243 বিধি অনুযায়ী যে ব্যক্তি যখন যে অবস্থায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকেন তখনই তিনি এজাহার গ্রহণ করতে পারেন। কি, সেখানে কনস্টেবল যদি দায়িত্বে থাকে সেও এজাহার গ্রহণ করতে পারবেন, এএসআই থাকলে পারবেন, সাব ইন্সপেক্টর। কিন্তু সর্বোপরি কে পারেন? যখন যিনি, আমরা এখানে তার কি আসবে, সিআরপিসি 4-1 এবং পিআরবি 201 বিধি অনুযায়ী যে ব্যক্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকার ক্ষমতাবান তিনি এজাহার গ্রহণ করতে পারেন। তবে পিআরবি 243-6 বিধি অনুযায়ী একজন কনস্টেবলও অন্যান্য কর্মকর্তার অনুপস্থিতিতে এজাহার গ্রহণ করতে পারবেন। কি আইনুল, আমার কথা বুঝতে পারছো না বোঝো নাই? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, একটি নির্মাণাধীন ভবনের 10 তলা হতে পড়ে যাওয়া ইটের আঘাতপ্রাপ্ত পথচারীর মৃত্যু হয়। ঘটনাটি অবগত হওয়ার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার করণীয় কি? কি করবেন? একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা জানতে পারলেন তার থানা এলাকার একটা 10 তলা ভবন থেকে একজন নির্মাণ শ্রমিক পড়ে মৃত্যুবরণ করেছেন। এই ঘটনার প্রেক্ষিতে তার করণীয় কি? কি করবেন, আইনুল? স্যার, এরকম ঘটনার প্রেক্ষিতে স্যার সংবাদের ভিত্তিতে থানায় একটি অবমুক্ত মামলা রুজু করবেন এবং ঘটনাস্থলে একজন
অফিসারকে পাঠাবেন স্যার। সিআরপিসি 174, পিআরবি 299 বিধি মোতাবেক। সাইফুল কি করবেন? স্যার এরকম ঘটনায় স্যার অফিসার ইনচার্জ পেনাল কোডের 304-এর ক বিধিমূলক নিয়মিত মামলা ঘটনাস্থলে সঠিক উত্তর হলো এরকম ঘটনার প্রেক্ষিতে সিআরপিসির বিষয়টি আলাদা। পেনাল কোডের 304-এর ক ধারা অনুযায়ী সংশ্লিষ্ট নির্মাণ যেটা হচ্ছে স্থাপনার মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর ব্যবস্থা করবেন, তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করবেন এবং মৃত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশটি হাসপাতাল মর্গে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। বিষয়টা ক্লিয়ার? স্যার এখানে অপমৃত্যু হওয়ার সুযোগ নাই, কারণ এটা কি ওই যে বিল্ডিংয়ের মালিকের অবহেলার কারণে যদি পড়ে যায় তাহলে না 304-এর কয় হবে স্যার? কোনো নির্মাণ শ্রমিক যদি নিজে প্রশ্নে যদি বলা থাকতো নিজে লাভ দিয়েছে সেটা আলাদা বিষয়। তিনি পড়ে গেছেন, যিনি নির্মাণ করবেন তাকে ওই বেষ্টনী দিয়েই নির্মাণ করতে হবে, যে কোনো শ্রমিকও যেন পড়ে যেতে না পারে কিংবা উপর থেকে একটা ইট পড়েও যেন কোনো ব্যক্তির মৃত্যু না হয়। এটি হলো অবহেলা জনিত কারণে মৃত্যু। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? কি স্যার হাইকোর্টের নির্দেশনা আছে স্যার। তুমি রাখো, এখন সঠিকটাই জানো না, ধারা নিয়ে হাইকোর্টের নির্দেশনা দিয়ে ওটা মামলা স্যার নেওয়ার ব্যবস্থা করো। তুমি মামলা না নিয়ে পারবা? বল, মনে করো মামলা যে নিতে হবে। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল রেখো। যাক, আমরা মোটামুটি আলোচনা করলাম। এরপরে কিছু বলার থাকলে বলতে পারো। কিছু বলার আছে? আর কি বলার আছে বলো। হ্যাঁ, প্রশ্ন, ধর্ষণের মামলা ঘটনাস্থল একটা সেকেন্ড, পরিদর্শনকালে কে কি বলতে চাইছিল? হ্যাঁ বলো সাইফুল। ধর্ষণের মামলা ঘটনাস্থল পরিদর্শনকালে ভিকটিমের বিছানার পাশে একটি কাঁচের গ্লাস পাওয়া গেল, এক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা এটি জব্দ করবেন। যদি আলামত কোনো হয়ে থাকে তাহলে জব্দ করবেন। কাঁচের গ্লাস পাওয়া গেলে জব্দ করার কি আছে এখানে? ধর্ষণের সাথে তো কাঁচের গ্লাসে কিছু নাই। তবে এমনও হতে পারে ধস্তাধস্তির যদি ধর্ষকের কোনো আঙ্গুলের ছাপ সেখানে থাকে, সেক্ষেত্রে হয়তো এটা জব্দ করতে পারেন আঙ্গুলের ছাপ নেওয়ার জন্য। বিষয়টাকে বুঝতে পারছো? জি স্যার, ওটাই মনে হচ্ছে। তারপরে আর কারো কিছু? স্যার আরেকটা স্যার প্রশ্ন স্যার, যে হ্যাঁ বলো। টহল ডিউটি করাকালে যদি স্যার একটি পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র পাওয়া যায়, তাহলে স্যার এটা কি পুলিশ স্যার অস্ত্র আইনের 25 ধারা আসবে স্যার? না, এখানে পুলিশ আইনে 25 ধারা আসবে। অস্ত্র পাক আর যাই পাক, 25 ধারার বক্তব্যটা হবে তখন কোনো পুলিশ যদি জানতে পারেন কোন স্থানে আগ্নেয়াস্ত্র লুকায়িত আছে, সেক্ষেত্রে 25 ধারার বক্তব্য তল্লাশি করতে গেলে। বিষয়টা বুঝতে পারছো? পরিত্যক্ত অবস্থায় সোনা গয়না বাস ট্রাক যাই পাও, হেফাজতে নেওয়ার পদ্ধতি পুলিশ আইনের 25 ধারা। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আর কি জসীমউদ্দিন? স্যার হ্যাঁ, সাক্ষ্য প্রাসঙ্গিক বাঞ্ছনীয়, এটা কোন ধারা কি হইল? এটা কোন ধারা আইনুল? সাক্ষ্য 3 ধারা। 5 ধারা স্যার, 5 হ্যাঁ ধারা। সাক্ষ্য আইনের 5 ধারা। হ্যাঁ, বুঝতে পারছো? কারণ কি বলা আছে, কোন বিষয়ে আদালতে সাক্ষ্য দেওয়া যায়? বলছে প্রাসঙ্গিক এবং বিচার্য বিষয় সম্পর্কে আদালতে সাক্ষ্য দেওয়া যায়। তাহলে প্রাসঙ্গিক না হলে আদালতে সাক্ষ্য দেওয়ার কোনো সুযোগ নেই। বাঞ্ছনীয় মানে কি? সঠিক, অবশ্যই। বুঝা গেছে? জি স্যার, আমরা 3 ধারা আসবে। ঠিক আছে। 3 ধারা তো হলো সংজ্ঞা রে বাবা। হ্যাঁ, তারপরে আর কারো কিছু? স্যার ক নামক স্যার সরকারি কর্মচারী দায়িত্ব পালনকালে ক নামক ব্যক্তির বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। কয়ের নাম মানহানি অভিযোগে আদালতে অভিযোগ দাখিল করেন। আলোচ্য প্রশ্নে কোন সরকারি সহায়তা পাইবেন? এখানে
সরকারি সহায়তার ক্ষেত্রে যেটা সরকারি চাকরি আইন আছে 24 ধারাতে একটা বক্তব্য বলা আছে, পিআরবি অনুযায়ী যে ব্যক্তির বিষয়টি বলা আছে যে একজন সরকারি কর্মচারী যদি ফৌজদারি এবং দেওয়ানি মামলার ক্ষেত্রে বলা আছে, এটা পিআরবি 99-তে বলা আছে নাকি? জি স্যার, জি স্যার। জি স্যার, বলা আছে স্যার। 99 না পিআরবি? 101 স্যার। জি স্যার। 99 ধারা, কি 101-এ গেছো মাইনুল, তুমি জানো না কিছু না? 99 101 কেন 99 পেলে তুমি? 101 তো 99 আমি এখানে স্যার। নো, কি পড়ছো তাহলে তুমি? শুধুমাত্র 99। পিআরবি 99 তো এই কথাটাই বলা আছে যে একজন পুলিশ সদস্য তার সরকারি দায়িত্ব পালন সম্পর্কিত কোনো বিষয়ে তার বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি বা দেওয়ানি মামলা হয়, 101 তো আলাদা বিষয়, সে যে আইনি সহায়তা পাবে এই সম্পর্কে বলা হয়েছে শুধুমাত্র 99 পিআরবিতে। বোঝা গেছে? কিন্তু তোমার প্রশ্নে তো বলা নাই জি যে স্যার। সরকারি দায়িত্ব পালন সম্পর্কে কোনো বিষয়। যদি সরকারি দায়িত্ব পালন সম্পর্কিত হয় তাহলে 99 বিধি অনুযায়ী সে আইনি সহায়তা পাবে। এই সরকারি চাকরি আইন 2018 এখানে 24-এও একই কথা বলা আছে, বুঝতে পারছো কি? আমার কথা বোঝা গেছে? জি স্যার। জি জি স্যার। স্যার। আর ওই আইনুল যেটা 101 পিআরবি, এটা না। আইনি সহায়তার কথা বলা আছে শুধুমাত্র 99-তে। ওই গাইডে পাবা 4টা 5টা 8টা করে ধারা দেওয়া আছে, অভাব নেই ধারার। না, এটা মামলা দায়ের স্যার, 101 মামলা দায়ের। মামলা দায়ের না, এখানে অন্য বিষয়। মামলা দায়ের এখানে তার, এখানে হলো যে ওই ব্যক্তিটা আইনি সহায়তা কিরকম পাবে। এই আইনি সহায়তার মধ্যে একটাই, ওই যে না জানলে যেটা হয় 98 থেকে শুরু করে 102-3 পর্যন্ত দিয়ে ছুঁয়ে দিচ্ছে মানুষের। আর কারো কিছু আছে? পূর্ববর্তী দণ্ড কোন ক্ষেত্রে আদালতে প্রাসঙ্গিক স্যার? এটা এটা 40 ধারা সাক্ষ্য আইনে পূর্ববর্তী দণ্ড শুধুমাত্র প্রাসঙ্গিক। 40 ধারায়, 40 ধারায় শুধু দেব না, 40 ধারা হবে, আর কোনো ধারা আসাতে সুযোগ নাই। আর কোনো দায়িত্ব নেই। না। আর যদি প্রশ্ন আসে যে আসামির চরিত্র কি প্রাসঙ্গিক, তাহলে 53 ধারায় বলা আছে যে হ্যাঁ আসামি চরিত্র প্রাসঙ্গিক, অর্থাৎ আসামি একজন ভালো চরিত্রের মানুষ, এটা আদালতে প্রাসঙ্গিক। আর আর কিছু বলার আছে কারো? স্যার আমার স্যার। একটা প্রশ্ন, হ্যাঁ বলো। এজাহার গ্রহণ করা আর মামলা রুজু এটা কি এক স্যার? এজাহার গ্রহণ করে মামলা রুজু না করা পর্যন্ত, মামলা নাম্বার না দেওয়া পর্যন্ত মামলা রুজু হবে না। তো এজাহার তুমি নিলা, নেওয়ার পরে মামলা রেকর্ড না করা পর্যন্ত তো তোমার এটা এজাহার মামলা রুজু বলা যাবে না। বুঝতে পারছো? রুজু মানে কি? রেকর্ড ওখানে করা। জি স্যার, হ্যাঁ, এজাহার গ্রহণ এফআইআর যেটা করে স্যার। কনস্টেবল থেকে সবাই তো এজাহার গ্রহণ করতে পারে, কিন্তু এজাহার স্যার সবাই গ্রহণ করতে পারেন, এজাহার সবাই গ্রহণ করতে পারেন, কিন্তু আগে আইনটা বুঝতে হবে। এএসআই, সাব ইন্সপেক্টর, ওসি কিংবা সিনিয়র কর্মকর্তা সবাইকে সিআরপিসি 4-এর ত এবং পিআরবি 201 অনুযায়ী বোঝানো হয়েছে ভারপ্রাপ্ত কর্মকর্তা। তার মানে কি, যখন যে ব্যক্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকবেন, এই দুটো বিধি বা একটা ধারা এবং বিধি অনুযায়ী তারাই এজাহার গ্রহণ করতে পারবেন। আর 243-এর সাথে বলা আছে এক্সেপশনালি একজন কনস্টেবল এজাহার গ্রহণ করতে পারবেন যদি অন্য কোনো অফিসার বন্যার মতো মরিয়া যায়, যেমন মরা অনেকগুলো মরাটোরা যাই গেছে না এই সময়। বুঝতে পারছো? স্যার জি স্যার, এখানেই প্রশ্নটা আছে স্যার, এজাহার গ্রহণ করতে পারলে তারা কি মামলা রুজু করতে পারবে কিনা? না, অন্যান্য অফিসারগণ পারবেন, কনস্টেবল কখনোই মামলা রুজু করতে পারবেন না। তিনি এফআইআর ফর্ম পূরণ করতে পারবেন, তবে রুজুকারী কর্মকর্তা হিসেবে স্বাক্ষর করতে পারবেন না। বিষয়টা বোঝা গেছে? কনস্টেবলের উপরে অফিসার পারবে স্যার? অবশ্যই পারবে না কেন? এটাকে তো তুমি কি বুঝলা তাহলে? ওখানে 243-6 শুধুমাত্র কনস্টেবলের বেলায় বলা আছে। সেখানে কর্মকর্তা যেখানে আছেন, সাব ইন্সপেক্টর কিংবা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তার নিকট তিনি এজাহারটা পাঠাবেন। জি স্যার, ঠিক আছে। হ্যাঁ। স্যার, বাদী বিবাদী উভয়ে এজাহার ব্যবহার করতে পারেন, আইনের আলোকে ব্যাখ্যা দিন, এটা কি 36 ধারা হইব স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনো, বাদী বিবাদী 35 উভয়ই ধারা তো প্রাসঙ্গিকতা। এজাহার কেন বাদী বিবাদী ব্যবহার করতে পারবেন না? আইনে তো কোথাও না নেই যে বিবাদী ব্যবহার করতে পারবেন না। এজাহার তো একটা স্বতন্ত্র একটা সাক্ষ্য। এজাহারকে বাদী ব্যবহার করতে পারবেন তার ঘটনা প্রমাণের জন্য,
আর আসামি পক্ষ ব্যবহার করতে পারবেন নিজেকে নির্দোষ প্রমাণের জন্য। বিষয়টা বুঝতে পারছো? স্যার এটা কোনো ধারাটারা আসেনি স্যার, মানে এজাহারে প্রমাণের নিয়ম কি, বাদী বিবাদী উভয় এজাহার ব্যবহার করতে পারেন। এজাহার প্রমাণের নিয়ম কি? এজাহার প্রমাণ কি? এজাহার প্রমাণ করতে গেলে ওই আদালতে প্রমাণ করতে গেলে সেই সাক্ষ্য আইনের 35 ধারা অনুযায়ী প্রমাণ করা যায় যে এজাহার, এই এজাহারটা সেই এজাহার। বুঝতে পারছো? কি কারো আর কোনো বক্তব্য আছে? নাজমুল? না থাকলে শেষ করি। কালকে সকালে আবার এমসিকিউ ক্লাস আছে, সেটা চলে আসো। আর তোমাদের উদ্দেশ্যে আমি যে কথাটা বলছি, তোমরা আমাকে যে সম্মানী ভাতাটা দাও, আমার মনে হয় তোমরা নিজেরা একটু আলোচনা করে এটা দিলে মনে হয় ভালো হবে। কারণ যেহেতু তোমাদের পরীক্ষা 5 তারিখে, তা সেখানে দেখা যাবে যে অনেকেই হয়তো থাকবে না, আবার যাবে না। টোটালি যেহেতু সকালেও তোমাদের প্রতি আমার শ্রম দিতে হবে, সব মিলিয়ে তোমরা নিজেরা একটা সিদ্ধান্ত নিতে পারো নাকি? ঠিক আছে স্যার, ঠিক আছে। স্যার কারণ এখন তুমি স্যার আমরা, মনে করো, স্যার আপনি স্যার চলে যান স্যার, একটু পরে কাটেন, আমরা একটু নিজেরা কথা বলে নিচ্ছি। আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে।